তাই হাতে গুনে রবীন্দ্রনাথ, হাতে গুনে নজরুল, হাতে গুনে বিবেকানন্দ, নেতাজি, শয়ে শয়ে আমাদের পাড়াগুলোতে জন্ম নিচ্ছেন না তারা। তাদের স্বপ্নও আমাদের বুকে নেই। তাই মূর্তি বসিয়ে বসিয়ে মাথা ঠিকে ঠুকে কপাল থেকে রক্ত বার করে দাঙ্গা করে আমাদেরকে বোঝাতে হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। সেই অসভ্য দেশ আমরা। জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভুলে যান। পাড়াতেই আসন নেবার মতন জায়গায় মিডল ক্লাস নেই। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মোমবাতি দিয়ে, নিউজ পেপার ব্যাংক দিয়ে আর একটা বাজে খবর আছে। দেবাশিসের মাসিমা অসুস্থ। তাকে কালকে অনেকগুলো গভর্নমেন্টের হাসপাতালে ভর্তি না করতে পেরে নারায়ণীতে নিয়ে গিয়ে ভর্তি করেছেন দেবাশিস দা, এবং আজ সকালে আমি লেটেস্ট খবরটা পাবো। কাল রাত্রিরে ডিটেলে কোনো কথা হয়নি। তবে একটা কথা আমি বলতেই পারি যে জার্নালিস্টদের পাশে দাঁড়ানোর এর থেকে ভালো সুযোগ আর হবে না। হয়তো মাসিমার টাকা লাগবে না, এটা হতেই পারে, কিন্তু 1000 জন জার্নালিস্ট 100 টাকা দিলেও প্রায় 1 লাখ টাকা হয়। আমরা তার পাশে দাঁড়াতে পারবো। আমি বিআরজি প্রেস অরুণজিকে এই রিকোয়েস্টটা করব যে একটু অ্যাক্টিভেট হয়ে নারায়ণীতে গিয়ে আমরা যদি সবাই মিলে আজকের থেকেই একটা প্ল্যান করি 25 ডিসেম্বর, যে জার্নালিস্টদের পাশে দাঁড়াতে পারবেন কি, মেডিকেলি যদি আর্জেন্সি কিছু আসে, তারা গভর্নমেন্ট হসপিটালে যেতে পারলেন না, স্বাস্থ্যসাথী কার্ড নেই, তো সেইখানে আমরা কি কিছু করতে পারি। আমি আমাদের উত্তরপাড়ার যে জার্নালিস্ট ক্লাব রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদেরকেও একই আপিল করব, এবং যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, দেবাশিস দার সঙ্গে যুক্ত, কথামুখের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে বলবো। ডক্টর পি কে মণ্ডলকে আলাদা করে আমি বলতে চাই, মানে ভাবনামুখের প্রেসিডেন্ট তাকে, যে আমরা কি করতে পারবো। আজকের এপিসোড হচ্ছে গুগল, যেখানে আপনারা সার্চ করি, যেখানে আমরা সার্চ করে আমাদের উত্তর খুঁজি, সেইখানে 10% লোকের চাকরি যাচ্ছে। হ্যাঁ, তারা কালকে খুব সুন্দরভাবে লিখেছেন গুগলাইটস বা গুগলু বাইটস, এই ধরনের কোনো শব্দ না, আমি দেখে বলার চেষ্টা করছি না, কারণ কি হবে দেখে। বড় লোকেরা বড় লোকিয়ানা করবে। বড় লোক বলতে আমাদের দেশের গভর্নমেন্ট ভ্যাকেন্সিগুলোকে ভরতে পারছে না, সেখানে গুগল 10% লোকের চাকরি খাচ্ছে। তার মানে ভেবে দেখুন, যে সংস্থা ভবিষ্যতের প্ল্যানিং করে মানুষ নিত, তারা অতীতকেও বুঝতে পারেনি, বর্তমানকেও বুঝতে পারেনি, ভবিষ্যৎকে কি করে বুঝবে। মানে একটা কোম্পানি যেটা আমাদের ভবিষ্যতের সঙ্গে যুক্ত, সে একটি মানুষকে নিচ্ছে। ধরুন আমি একজন মানুষকে নিচ্ছি কাজে, তাহলে আমি তাকে কেন নিচ্ছি, হেন্স আমাদের নেক্সট 20 বছর কেমন যাবে তার উপরে স্টাডি করার জন্য একটা মানুষ, যে মানুষটি আমাকে ইনপুট দেবে যে হ্যাঁ এইভাবে এইভাবে কাজ করুন, তাহলে নেক্সট 20 বছর এইভাবে যাবে। এবং গুগল স্টাডি করে, রিসার্চ করে, রিসার্চের উপরে ইনভেস্ট করে। কালকে এক বন্ধু বলছিল এমন একটা চশমা বেরিয়েছে, পড়ার সঙ্গে সঙ্গে 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আপনার দেহতে কি কি রোগ এবং সেই রোগকে সারাতে কি কি ওষুধ লাগবে বলে দেবে। মানে ডক্টরদের লাগবে না, রিসার্চ ওয়ার্ক লাগবে না, কারণ তারা কোটি 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 কেসেসগুলোকে স্টাডি করে এই রিসার্চ ওয়ার্ককে সাকসেসফুল করবে বা করতে পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডক্টররা হয়তো অনেকগুলো টেস্ট এখন করান, কেন করান বুঝতেই পারছেন। একসময় ডক্টররা আমাদের নার্ভ দেখে, আমাদেরকে দেখে বুঝে যেতেন কি রোগ হয়েছে। এখনকার ডক্টররা একটা রোগের জন্য যাবেন 20টা রোগের টেস্ট করিয়ে, তাও সঠিক কিছু ধরতে পারে না। তাই যতই বড় হাসপাতাল হোক, হাসপাতালের আউটপুটগুলো নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন আছে। কারণ অপারেশন হওয়ার পরে যখন মানুষ মারা যায়, তাদেরও কিছু করার থাকে না, তখন বলে যে গড যা চেয়েছিল। অ্যাকচুয়ালি গড আমাদেরকে ভালো করতে চেয়েছিলেন। মানে আমি আপনার পাশে দাঁড়াবো, যেহেতু গুগল দাঁড়াতে পারছে না, গভর্নমেন্ট দাঁড়াতে পারছে না, তাহলে কি কোনো ওয়ে আউট নেই? আমি যে প্রশ্ন আপনাকে করছি, সেই প্রশ্ন আপনি নিজেকেও করুন। কারণ নিউজ দেখা মানে জাস্ট ব্ল্যাঙ্ক একটা ওয়ালের দিকে দেখছেন আর স্যার পড়াচ্ছেন 2+2=200, না, এমন পড়া আপনাকে কোনো স্যার পড়াননি। 2+2=200 এটা অনুব্রতদের কেসে হলেও হতে পারে, আর আপনার কেসে 2+2 শূন্যও না, মাইনাস 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 মাইনাস। যাদের হাতে টাকা আছে তারা চাকরি পাবে। ওই 26,000 চাকরি নিয়ে কখনো গভর্নমেন্ট বলছে 7,000 লোকের থেকে টাকা নেওয়া হয়েছে, কখনো 8,000, কখনো 10,000।
এমনও কিছু সংসদ আছেন খুব ব্রাইট, আমাদের নাকি দেশের ভবিষ্যৎ, সেই টাকাগুলো ব্ল্যাক মানি দিয়ে তারা ফ্ল্যাট কিনেছেন, সেগুলোও খবরে আছে। আমি নাম এই জন্যে বলি না, কারণ ভারতবর্ষে এই মুহূর্তে আহ, একটা পার্টিও ঠিক করে জানে না যে কি করে চাকরি জেনারেটেড হবে, ভ্যাকেন্সি কি করে ফিল আপ হবে। তাই তারা 1000, 2000, 3000 টাকার ভেতরেই এখনো আটকে আছেন। তারা কেউ মানে এমন মায়েদের পাশে দাঁড়ানোর এমন হিড়িক পড়েছে যে তারা নেক্সট জেনারেশনের পাশে দাঁড়াবে না, সেই হিড়িকও পড়েছে। মানে ইউথদের পাশে দাঁড়াবো না। আর্মিতে অলরেডি অগ্নিবীর চলে এসছে, 100 জন কাজে ঢুকবে, 25 জন চাকরি পাবে, 75 জন টাটা বাই বাই, কিছু টাকা নিশ্চয়ই ধরিয়ে দেওয়া হবে। সেই টাকায় তারা কি করবেন যদি আমাদের দেশের চাকরি মাইনাস হতে থাকে? এইখানে সুখবর হচ্ছে, একটা এক্সপেরিমেন্ট আমাদের দেশের শুরুই হয়নি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে হিউম্যান ইন্টেলিজেন্স কি টোটালি ফেলিয়ার? আপনাদেরকে জিজ্ঞেস করছি, টোটাল হিউম্যান ইন্টেলিজেন্স কি টোটাল ফেলিয়ার? মানে আপনার পাড়াতে দেখবেন প্রচুর বিখ্যাত মানুষেরা থাকেন, ভালো ইনকাম করেন, গাড়ি চড়েন, বাড়ি চড়েন, কিন্তু যেই মুহূর্তে আমাদের সামাজিক কাজকর্মের কথা আসে, সেইখানে সে তারা নীল। মানে আমরা চাঁদা তুলে ভালো খরচা করতে পারি, এই জায়গায় ভারতীয়রা হাজার হাজার বছর ধরে স্পেশালাইজ করেছে। আমরা টাকা উড়িয়ে দিতে ভালোবাসি, তার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম সেট করা হয়েছে, কিন্তু আপনি আরেকজনের পাশে কিভাবে দাঁড়াবেন সেই সিস্টেম এখনো সেট হয়নি। আপনাকে খিচুড়ি খাওয়াবে, আপনাকে আলুর দম খাওয়াবে, আপনাকে পায়েস খাওয়াবে, আপনাকে জিলিপি খাওয়াবে, আপনাকে লুচি তরকারি খাওয়াবে, এই সিস্টেমটা সেট। শীত পড়লেই অনেকে বেরিয়ে পড়বেন কম্বল দিতে, কিন্তু মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমরা বলি না যে এমন একটা বাড়ি করে দাও যাতে রাস্তায় লোককে শুতে না হয়। মডার্ন 2024 আমাদের দেশে গরিবির কথা বেশি করে বলে, ঠিক তার পাশাপাশি পার্ক স্ট্রিটের লাইট, শ্রীরামপুরের লাইট, যেখানে যেখানে বিচার চাই মুভমেন্ট বড় করে হয়েছে, সেখানে এখন লাইটের খেলা চলছে যাতে বিচার চাই 25শে ডিসেম্বর কোনোভাবে অ্যাক্টিভেট না হতে পারে। তার মানে একদিকে গুগল এবং সব কর্পোরেটরা চাকরি খাবে, এটা তো সবে ইঙ্গিত। এরপরে অন্য জায়গা থেকে অন্যদের চাকরি যাবে, গভর্নমেন্ট ভ্যাকেন্সি ফিল আপ করবে না, মিডল ক্লাসের এডুকেটেড লোকেরা আঙুল চুষবে, যেটা চুষেই আসছে সিপিএম এর হাত ধরে এত বছর। তার মানে সিপিএম কি বিজেপি গভর্নমেন্টের নেক্সট বি টিম? তৃণমূল হচ্ছে ইয়েস এ টিম, আর সিপিএম বি টিম। কারণ তারা বলে আবেদন করো, তারা বলে না যে আমরা চাকরি ক্রিয়েট করব। তাই আমাদের দেশে একটা নতুন শব্দ এসছে, এন্টারপ্রেনার, স্টার্ট আপ কোম্পানি। এই স্টার্ট আপ কোম্পানির 100টা খুললে 90টা বন্ধ হয়ে যায়, 10টা কোনো রকমে ধাক্কা দিয়ে চলে। তার ভেতরে একটা সাকসেসফুল হয়, যে গল্পগুলো আমরা দেখি। কালকেই আমার এক বন্ধু বলেছিলেন যে গরিবী নিয়ে তার সঙ্গে প্রচুর আলোচনা হয়েছে, যে ঘরে ঘরে কি লেনিন জন্মাবে? তার মানে লেনিনের যারা ফলোয়ার তারা এখনো চাকরি তৈরি করা, মানে তারা প্রথম স্টেজই করতে পারেননি যে আমরা ইলেকট্রিসিটি বিল কমানোর জন্য আমাদের ক্যাডারদের বাড়িকে সোলার করে দেব। এবার আসছি চাকরি কোথায় জেনারেটেড হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাগেনস্টে হিউম্যান ইন্টেলিজেন্স। তার মানে আমাদের যে আলুর দাম এখন 40, সেই চাষিদের পাশে যদি আমরা দাঁড়াতে পারতাম, কারণ 23শে ডিসেম্বর ছিল চাষি দিবস। চাষি দিবসের দুঃখের কথা হচ্ছে চাষিরা এক হয়নি, চাষিদের নেতারা এক হয়নি, চাষিদের নিয়ে যারা মুভমেন্ট করেন তারা এখনো এক হননি, তারা এখনো গভর্নমেন্টের থেকে এমএসপি এমএসপি নিয়ে চেঁচাচ্ছে। আর আমরা যারা, আমাদেরকে তো রোজ খেতেই হয়, বাঁচার জন্য খেতেই হয়, আমরা আলু এখন 40 টাকা দিয়ে কিনছি। তার মানে আপনি প্রতিদিন 40 - 12, 12 টাকা যদি আমি স্ট্যান্ডার্ড প্রাইস ধরে নিই, 28 টাকা এক্সট্রা দিচ্ছেন। তো 28 × 15 দিন কিনলে অত টাকা এক্সট্রা দিচ্ছেন। সেই টাকা যদি আমরা চাষিদের উপরে ইনভেস্ট করে দিতাম, তাহলে হয়তো 12 টাকার জায়গায় আমরা 8 টাকাও পেতে পারতাম। ধরুন এটার প্রোডাকশন ভ্যালু, এই পেনটার প্রোডাকশন ভ্যালু 10 টাকা। একটা কোম্পানি এরকম 10,000 পেন তৈরি করে, তার মানে 10,000 × 10 টাকা, 1,00,000 টাকা। আপনি তাকে যদি 1,00,000 টাকা দিয়ে দেন, তাহলে এই পেন আমি ফ্রিতে দিতে পারি। এবার এই একটা বেকার ছেলে এটাকে 4 টাকা প্রফিটে বিক্রি করে। তার মানে আমাদের দেশের হিউম্যান ইন্টেলিজেন্সকে যদি ব্যবহার করা হতো, সোলারগুলো অ্যাপ্লাই করলে আমরা চাকরি দিতে পারতাম। চাষিদের পাশে দাঁড়ালে এক একটা ক্লাব থেকে বা কোঅপারেটিভ থেকে চাকরি দিতে পারে, সেই সিস্টেমটা এখনো তৈরি হয়নি। যেহেতু মিডল ক্লাস কোনো প্ল্যাটফর্মে আসার প্রয়োজন মনে করেনি, তাই বড় লোকেরা এবং আমাদের দেশের ধূর্ত লোকেরা
যারা রাজনীতির ভেতরে আছেন, যারা ইলেক্টেড হয়ে ওখানে পৌঁছে যাচ্ছেন, যারা চাকরি দিতে পারতেন, তারা চাকরি দেওয়ার প্রয়োজনও মনে করেননি। তারা টাকা নিচ্ছেন, নিজেদের ঘর ভরাচ্ছেন এবং চাকরি দিচ্ছেন না। সিপিএম যেমন ইংলিশ স্কুলে একটা ৩০ বছরের মানুষদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেরকম এখন গভর্নমেন্ট স্কুলগুলোকে তুলে দিয়ে আরও অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। মিড ডে মিলের নামে পড়াশোনা প্রায় বন্ধ করিয়ে দেওয়া হলো। সেইগুলো কোনো কাউন্সিলরের হাতে দায়িত্ব দিয়ে খাওয়া দাওয়ার দায়িত্ব দেওয়া গেল না, সেটাকেও হেড স্যারদের ওপরেই চাপাতে হলো। তাই অন্ধকার ছড়াচ্ছে চারিদিকে। একটা মোমবাতির দিকে তাকিয়ে ভাববেন যে আপনারও কিছু করার ছিল। হ্যাঁ, জেনারেল ডেমোক্রেসিতে আমাদের সবকটা নিউজ চ্যানেল বুঝিয়ে দিয়েছে আপনার দ্বারা কিছু হবে না। ছোটোর থেকেই বাবা মা বলতে শুরু করেন, তারপরে টিচাররা বলতে শুরু করে, তারপরে কোচেরা বলতে শুরু করে, তারপরে বন্ধু বান্ধবরা বলতে শুরু করে, তারপরে বান্ধবীরা বলতে শুরু করে, তারপরে বউরা বলতে শুরু করে, তারপরে মাসিমা কাকিমা দিদিমা চিদিমা যারকে খুঁজে পাবেন চারিদিকে, তোমাদের দ্বারা কিছু হবে না, তোদের দ্বারা কিছু হবে না। রিয়েরলি কিছু মানুষকে খুঁজে পাবেন যারা বলছেন আপনাদের দ্বারা হবে। তাই হাতে গুনে রবীন্দ্রনাথ, হাতে গুনে নজরুল, হাতে গুনে বিবেকানন্দ, নেতাজি, শয়ে শয়ে আমাদের পাড়াগুলোতে জন্ম নিচ্ছেন না তারা। তাদের স্বপ্নও আমাদের বুকে নেই। তাই মূর্তি বসিয়ে বসিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল থেকে রক্ত বার করে দাঙ্গা করে আমাদেরকে বোঝাতে হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। সেই অসভ্য দেশ আমরা। জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভুলে যান। পাড়াতেই আসন নেবার মতন জায়গায় মিডল ক্লাস নেই, যারা এত পড়াশোনা করেছেন। কালো অক্ষর কেজি দরে বিক্রি হচ্ছে, এত বই মেলা হচ্ছে, বই বিক্রি হয় না, তাও স্কুলগুলোকে বলল না, চিঠি দিয়ে যে নরিশ জৈনের আইডিয়া, খবর কাগজ ব্যাংক খুলুন, সেখানে টাকা জমান, বই কিনুন, বই গিফট করুন। আবার করে বইয়ের রাজত্বে ফিরে যাই। বইয়ের রাজত্বে ফিরে যাই মানে বিভূতিভূষণের দিকে ফিরে যাই। আমরা পারছি না। এই লড়াইয়ের সম্ভাবনা বিরাট। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে হিউম্যান ইন্টেলিজেন্সের কথা। আমাদের লেবার দিয়ে আমরা কি কি পারি। কালকে এক বন্ধু বলল, খাজুরাও টেম্পল বানানোর সময় 23 বছর ধরে, তখন 100 দিনের কাজ দেওয়া হতো, আর এখন বিল পাস করেও 100 দিনের কাজ দিতে পারছে না আমাদের ইলেক্টেড মানুষেরা। তারা দেশ সম্বন্ধে যে কিছু জানে না সেটা আবার করে জানালাম। আপনি দেশ সম্বন্ধে কতটা জানেন, কত কি করতে চান, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আর দেবাশিস চক্রবর্তীর পাশে, একজন ইউটিউবার সাংবাদিকের পাশে আমরা দাঁড়াতে পারবো কিনা, এই পরীক্ষাও এখন আমাদের সামনে। 25শে ডিসেম্বর থেকে এই লড়াই শুরু হোক। আমরা একজন সাংবাদিকের পাশে একজন সাংবাদিক হয়ে দাঁড়াবো। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ।